যারা কাজ করছে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকেও তো বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। ইয়েস, আজকে যদি আমরা দেখি জুয়েলারি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অ্যান্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে, এই 5টা ইন্ডাস্ট্রিতে ভিন্ন রাজ্যে 4টে লোকের মধ্যে 1টা কি 2টো লোক বাঙালি পাবে। আজকে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী আছে যারা ভিন্ন রাজ্যে যে কাজ করছে এই 5টা ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রিও আছে। ডিউ টু সাম রিজন, যুদ্ধ বা ইত্যাদির জন্য আজকে এই পুরো চেনটা ডিসরাপ্ট হয়েছে। এইটার সলিউশন কি হতে পারে? প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর সোনার বিক্রিতে কি অ্যাকচুয়ালি কিছু এফেক্ট হয়েছে? বিয়াল্লিশ 43 লাখ মানুষ, মানে 40-45 লাখ মানুষ তুমি যেটা বলছিলে, এই মানুষগুলো যদি বাংলা থেকেই হয়, তাহলে তোমাদের মতো যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কোম্পানিগুলো ধরো চেন্নাই বা মুম্বাই বেস্ট করতে হলো কেন? কেন বাংলাতে হয়নি? লাস্ট 50 বছরে বাংলাতে বিজনেসের তো পরিবেশই নেই। এখানে বাংলা ইন্ডাস্ট্রি বিজনেস বন্ধ করার পরিবেশ ছিল। আমি নিজেও তার শিকার। আমিও চেয়েছিলাম বাংলাতে কিছু বড় কিছু করব, কিন্তু করতে পারিনি। অনেক লস হয়েছে আমার করতে যেয়ে। ওকে, যে কারণে বাংলার ছেলেকেই বাইরে গিয়ে ইন্ডাস্ট্রি করতে হয়েছে। হ্যাঁ, বা আমরা ইনফ্যাক্ট বাংলার ছেলেদেরকে যারা কাজ করছে, ছেড়ে দাও যে তোমাদের মতো মানুষজন সংখ্যায় কম আছে, যারা কাজ করছে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকেও তো বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। ইয়েস, আজকে যদি আমরা দেখি হুম প্রায় 4টে ইন্ডাস্ট্রিতে ভরে লোক বাংলার আছে। হুম জুয়েলারি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অ্যান্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে, এই 5টা ইন্ডাস্ট্রিতে ভিন্ন রাজ্যে প্রত্যেক 4টে লোকের মধ্যে 1টা কি 2টো লোক বাঙালি পাবে। হুম। আজকে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী আছে যারা ভিন্ন রাজ্যে যে কাজ করছে এই 5টা ইন্ডাস্ট্রি এবং আদার ইন্ডাস্ট্রিও আছে। তাহলে তুমি এবার আমাকে বলো যে এই যে মানুষগুলো যারা চেয়েছিল যে বাংলায় ফিরে আসতে, বা তোমরাও যারা চাও যে বাংলা ইন্ডাস্ট্রি করতে, কিন্তু ডিউ টু সাম রিজন, এই যুদ্ধ বা ইত্যাদির জন্য আজকে এই পুরো চেনটা ডিসরাপ্ট হয়েছে। এইটার সলিউশন কি হতে পারে? সলিউশন দেখুন, আমার মনে হয় যে জুয়েলারি ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যাবে না, ডেফিনেটলি। আর অন্য ইন্ডাস্ট্রিও শেষ হয়ে যাবে। সম্ভবত প্রধানমন্ত্রী সেটাও বলেনি, উনি বলেছেন তাৎক্ষণিক। হ্যাঁ, বা তো আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ তৈরি করে, কিছু পলিসি ভালো বানায় এবং কিছু ভালো স্টেপ নেয়, তাহলে পশ্চিমবঙ্গর আগামী 10 বছর গোল্ডেন পিরিয়ড। ওকে, একটু আমাকে এটা বলো, কি কি হিসাবে তোমরা এটা মনে করছো? আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গ যে লোকেশন ওয়াইজ, স্ট্র্যাটেজিক লোকেশন ওয়াইজ ইজ এ বেস্ট লোকেশন। যদি তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্রের চেয়ে বেটার লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখান থেকে 5টা কান্ট্রির কানেকশন এবং অনেক দেশের যাতায়াতের জন্যে অনেক ইজি। আমাদের এখানে সমুদ্র থেকে, জঙ্গল থেকে, মিনারেলস থেকে রোড কানেক্টিভিটি পাচ্ছি আমরা সাউথ ইস্ট মানে অব্দি, এত মানে সাউথ ইস্ট লোকেশন এশিয়া। জবরদস্ত লোকেশন। হুম এবং বাংলার যে ট্যালেন্ট, স্কিল, এটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় অনেক বেটার স্কিল এবং অনেক সস্তায় এখানে যে স্কিলটা পাওয়া যায়, সেই স্কিলটা আমরা বাংলাতে একটা মানুষকে কাজ করাতে গেলে যেটা 10,000-15,000 টাকা দিয়ে কাজ করাতে পারবো, সেই কাজটাই যে তামিলনাড়ুতে কিংবা গুজরাটে করতে হয় তার ডবল ট্রিপল পেমেন্ট করতে হয়। ওকে। তো তার মানে বাংলাতে সব ইন্ডাস্ট্রি আসতে চায়, এখানে এসে তারা ম্যানুফ্যাকচারিং তৈরি করতে চায় কিংবা আদার্স ইন্ডাস্ট্রি লাগাতে চায়, কিন্তু সে পরিবেশ আর পলিসির জন্যে তারা আসতে পারে, সাফার করছিল। এবারে যদি নতুন সরকার যদি করে, তাহলে কিন্তু বাংলার গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। একটা মিনিট আমরা নতুন দেখি, সিএম এর সাথে কথা হয়েছে সিএম হওয়ার পর? হ্যাঁ, কথা হয়েছে এবং উনি খুব আশাবাদী। বাবু কি কতটা ইন্টারেস্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে? দেখুন, ওনার স্বপ্নই এটা যে বাংলাকে তার গৌরব আবার ফিরিয়ে দেবে। কারণ আমরা জানি যে আজ থেকে 50 বছর আগে বাংলা ভারতের জিডিপিতে 27% কন্ট্রিবিউট করতো এবং বাংলার ছেলেদেরকে বাইরে যেতে তো হতোই না তখন, বরঞ্চ পুরো ভারতবর্ষ থেকে লোক আসতো বাংলাতে কাজ করতে। আজকে সিপিএম গভর্নমেন্ট 34 বছর,
শেষ করে দিয়েছিল খানিকটা, আর যেটুকু বেঁচে ছিল টিএমসি গভর্নমেন্ট একবারে কোমাতে পাঠিয়ে দিয়েছে। এবারে শুভেন্দুদাকে এই কোমা থেকে আবার রাজ্যটাকে ঠিক জায়গায় আনতে একটু তো টাইম লাগবে, ডেফিনেটলি। রাতারাতি হবে না। এবার আমি এই জায়গাটা আসছি যে আরো একবার ওই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য যে যে এই যে প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর সোনার বিক্রিতে কি অ্যাকচুয়ালি কিছু এফেক্ট হয়েছে? হ্যাঁ, প্রথম দুদিন একটু প্যানিক বাইং ছিল, লোক মনে করছিল যে কি হবে, সোনা আর কিনতে পাবো কিনা। সেজন্য যাদের কেনার একটু পরেও ইচ্ছে ছিল তারা ইমিডিয়েট কিনে নিয়েছে। তো দুদিন খুব ভালো কেনা বেচা হয়েছিল। তারপর থেকে লোক সিচুয়েশন বুঝতে পেরেছে এবং প্রধানমন্ত্রীর অ্যাপিলটাকে লোক খুব পজিটিভলি নিয়ে সোনা কেনা বেচা অনেকটা স্টপ হয়ে গেছে। আজকের দিনে যদি আমরা দেখি প্রায় 75% ব্যবসা আউট হয়ে গেছে জুয়েলারি ইন্ডাস্ট্রি অ্যানাউন্সমেন্টে। এই একটা অ্যানাউন্সমেন্টে। এখনও তো স্রেফ 3টে অ্যানাউন্সমেন্ট করেছে আর 3টে স্টেপ নিয়েছে। একটা স্টেপ গোল্ডের ডিউটি বাড়িয়েছে, যেটা 6% ছিল সেটাকে 15% করে দেওয়া হয়েছে। আর গোল্ডের এক্সপোর্টের জন্য যে আমরা ফ্রি ডিউটিতে গোল্ড আনাতাম তাতে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে, সিলভারেতে কিছু ইম্পোর্টেতে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে, তাতে এত বড় ইম্প্যাক্ট এসে গেছে। এবার এই লুপটা থেকে বেরোনোর সলিউশন কি হতে পারে? কারণ এত মানুষের জীবিকাও তো রয়েছে। খুব সুন্দর কোশ্চেন করেছেন অরিজিৎদা। এটার জন্যেই আজকে আমি আপনার কাছে এসেছি যে এখান থেকে আমরা বেরাবো কী করে। তো আমার সাজেশন হচ্ছে কিছু গভর্নমেন্টকে কিছু সাজেশন দেবো, আম পাবলিককে কিছু সাজেশন দেবো, এবং জুয়েলারি বিজনেসের যারা আছে তাদেরকে কিছু সাজেশন দেবো। আর তারা নিশ্চয়ই কিছু না কিছু আরও ভাববে। আমার মনে হয় সবাই আমরা যদি একসঙ্গে ভাবি রাস্তা বেরিয়ে যাবে। তো প্রথম আমার সাজেশন হচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রিকে এই অবস্থা থেকে, কঠিন অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্যে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের দেশে কত সোনা আছে। তো আপনি হয়তো শকিং হবেন যে ভারতবর্ষে আজকের দিনে প্রায় 35,000 থেকে 40,000 টন সোনা আছে। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি আগে কোথাও যদি সোনা থাকে সেটা ভারতে আছে। আচ্ছা, মানে অন্যান্য দেশ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও বেশি? সবচেয়ে বেশি পুরো পৃথিবীর আজকের দিনে যত দেশ আছে সবচেয়ে বেশি কোথাও যদি সোনা গোল্ড স্টোরেজ থাকে সেটা হচ্ছে ভারতে, প্রায় 35,000 থেকে 40,000 টন। বাট হ্যাঁ, এখানে এই যে এত বড় মাত্রায় সোনা আছে সেটা কিন্তু পাবলিকের কাছে আছে, গভর্নমেন্টের কাছে খুব কম আছে, 880 টন মাত্র। ওকে, বাকিটা এই গহনার হিসাবে মানুষের কাছে লোকেদের রয়েছে, ঘরে ঘরে আছে। ঘরে আছে। তো এর মধ্যে কিভাবে আছে একটু বলবো তার ব্রেকআপ। 22,500 থেকে প্রায় 25,000 টন হচ্ছে লোকের কাছে জুয়েলারি আছে ঘরেতে, ইউজেবল জুয়েলারি। বাট 5 থেকে 7,500 টন এরকম জুয়েলারি আছে যেগুলো ইয়া তো ড্যামেজ জুয়েলারি, ইয়া তো ওটা ইউজ করার মতন জুয়েলারি নেই। এটা প্রায় 5 থেকে 7,500 টন লোকের ঘরে কিংবা কত লকারে কিংবা তিজুরিতে পড়ে আছে। ওকে, এছাড়া ভারতে ইনভেস্টমেন্ট ফরম্যাটে বুলিয়ন অ্যান্ড কয়েন গোল্ডের প্রায় 5 থেকে 6,000 টন আছে, মানে সোনার বিস্কুট বা ইত্যাদি, হ্যাঁ, যেগুলো মানুষ লকার টকারে রেখে দেয়। ইয়েস, ইনভেস্টমেন্ট করে। এছাড়া টাস্ট অ্যান্ড টেম্পেলে প্রায় 3 থেকে 5,000 টন সোনা আছে। তো আনুমানিক যদি দেখা যায় প্রায় 15,000 টন সোনা ভারতবর্ষে এরকম আছে যেটা আমরা ভারতবর্ষের জুয়েলারি বিজনেসে সার্কুলেশনে আমরা আনতে পারি। অর্থাৎ একটা অংশের সোনা যেটা কার্যত ব্যবহার হচ্ছে না সেটাকে যদি সার্কুলেশনে আনা যায়, রাইট? এবার এটা কিভাবে আনবে? ইয়েস, এটাকে আনতে গেলে দুজনের স্টেপ নেওয়া দরকার। একটা প্রথম গভর্নমেন্টের কিছু স্টেপ, তারপরে পাবলিককে এটা ইনিশিয়েটিভ নিতে হবে। তো প্রথমে আমি গভর্নমেন্টকে কি স্টেপ নেওয়া দরকার সেটা আমি বলি। প্রথমে তো গভর্নমেন্টের যেটা স্টেপ নেওয়া দরকার সেটা হলো ভিডিএস স্কিম গভর্নমেন্টকে অ্যানাউন্সমেন্ট করা দরকার। যেমন আমরা আগে দেখতাম যে লোকের কাছে ব্ল্যাক মানি আছে, কাঁচা টাকা আছে, ডিক্লেয়ার করার জন্য একটা ওয়ান টাইম একটা ফাইন বলতো যে এইটা ডিক্লেয়ার করে এত ট্যাক্স ভরে দাও। তো এটাকে বলা হয় ভলেন্টারি ডিসক্লোজ স্কিম। ওকে, ভিডিএস স্কিম যদি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করে
তাহলে যাদের কাছে আনঅ্যাকাউন্টেড গোল্ড আছে তারা কিন্তু ডিক্লেয়ার করতে চাইবে, না হলে ভয় থেকেও ডিক্লেয়ার করবে না। এছাড়া আমাদের ভারত সরকার একটা গোল্ড মনিটরি স্কিম এনেছিল অনেক দিন আগে, কিন্তু তাতে ইন্টারেস্ট কমের জন্যে এবং পলিসিটা ঠিক মতন ইমপ্লিমেন্ট না করার জন্যে সেই স্কিমটা ফেল হয়ে গেছিল। আমার মনে হয় আবার যদি গভর্নমেন্ট গোল্ড মনিটরি স্কিমটাকে ইন্টারেস্ট বাড়িয়ে, এবং এই স্কিমটা কিরকম ছিল একটু বোঝাও। এই স্কিমটা এরকম ছিল, ধরে নিন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি ব্যাংকে যদি 2% ইন্টারেস্ট দেয়, আপনি ব্যাংকে যে টাকা রাখবেন, কিন্তু না, আপনাকে যদি 6-7% দেয়, তখন রাখবো। ইয়েস। তো এতে কি ছিল, ইন্টারেস্টটা কম ছিল এবং এতে ঠিকভাবে প্রমোট করা হয়নি। এবং এখানে কি ছিল যে গোল্ড মনিটরি স্কিমেতে গোল্ড ডিপোজিট করার জন্য গভর্নমেন্ট খালি স্কোপ দিয়েছিল ব্যাংককে। যেমন আমরা কি করি, আমরা আমাদের যদি একটা টাকা ইনভেস্টমেন্ট করার থাকে, আমরা অনেক টাইমে কী করি, ব্যাংকেও রাখি, আমরা জমি কিনি, আমরা আমরা শেয়ার মার্কেটেও রাখি, আমরা ইন্স্যুরেন্সও রাখি, নানান পথ বাছি। হুম হুম এখানে কি ছিল, গোল্ড রাখার জন্য স্রেফ বলেছিল তুমি ব্যাংকে রাখতে পারো। হুম এবারে আমি বলবো গভর্নমেন্টকে সাজেশন দেবো যে গোল্ড মনিটরি স্কিমকে যদি এটা আবার নতুন করে পলিসিটাকে চেঞ্জ করে একটু ইন্টারেস্ট বাড়িয়ে ব্যাংক সঙ্গে সঙ্গে এনবিএফসিকে এবং জুয়েলারি বিজনেসম্যান যারা আছে বড় বড়, তাদেরকেও যদি লাইসেন্স দেওয়া হয় যে তোমরাও গোল্ড ডিপোজিট নিতে পারো, তাহলে বড় অংশের একটা গোল্ড কিন্তু সার্কুলেশনে কিংবা ডিপোজিটে এসে যাবে। ভারত সরকারের যে আরবিআইয়ের যে একটা গোল্ড আছে প্রায় 880 টন, সেটাকে যদি ব্যাংকের মাধ্যমে ভারতে সার্কুলেশনে আনা হয়, তাহলে আমাদেরকে আর বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না আপাতত। আপাতত। হুম সেটা তো ব্যাংকের মাধ্যমে গেল, গোল্ডকে গোল্ডই রয়ে গেল। এছাড়া যদি ভারত সরকার কিছু জিনিসের উপরে পাবন্দি লাগিয়ে দেয়, যেমন বুলিয়ন অ্যান্ড কয়েন বিক্রিতে এখন পাবন্দি লাগিয়ে দিল যে যে এখন ইনভেস্টমেন্টের জন্য নেওয়া যাবে না। আপনি বুলিয়ন অ্যান্ড কয়েন কিনতে পারবেন না হুম, ইনভেস্টমেন্টের জন্য। এছাড়া হাই পিউরিটি জুয়েলারি যেমন 24 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেটের জুয়েলারি বিক্রিতে একটু যদি কমানোর চেষ্টা করা যায় কিংবা বন্ধ করার জন্য করা হয়। এছাড়া লো পিউরিটি জুয়েলারিকে যদি নিয়ম করে ওটাকেই ম্যান্ডেটরি কিংবা প্রমোট করা যায়, তাহলে কিন্তু right. ভারতের টোটাল রিকোয়ারমেন্ট গোল্ড হচ্ছে প্রায় 1,000 থেকে 1,100 টন। সেটাকে আমরা কমিয়ে টমিয়ে 700-800 টনে আনতে পারবো। এবং তার মধ্যে আজকে অলরেডি প্রায় 250 থেকে 300 টন রিসাইকেলিং গোল্ডের দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট আমরা পূরণ করছি। পুরোটাই আমরা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করি না, আমাদের ঘরেলও যে রিসাইকেলিং গোল্ড আছে, জুয়েলারিটাকে বাইব্যাক করে যেটা হয়, সেটা করে আমাদের অনেকটা জরুরত পূরণ হয়। তাহলে আগামী দিনে কী হবে, আমাদেরকে খুব সীমিত মাত্রায় ইম্পোর্ট করতে হবে, বাকি আমাদের দেশের সোনাতেই এখন 5-10 বছর চলে যাবে।